স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে সতীনাথ ভাদুড়ী রচিত ঢোড়াইচরিত মানুষ। ঢোড়াইচরিত মানুষ উপন্যাস থেকে দ্বিতীয় চরণ সাগিয়া কাণ্ডটির পাঠ শুরু হয়েছে। সাগিয়া কাণ্ডটি অনেকটা বড় হওয়ায় আমি পাঠের সুবিধার্থে কয়েকটি পর্বে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। ইতিমধ্যে 4টি পর্বের পাঠ সম্পূর্ণ হয়ে গেছে। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো এর পরবর্তী অংশটুকু। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। ঢোড়াইয়ের সুমন্ত্রণা প্রদান। টোলার সব লোক জড়ো হয়েছে মঠের মাঠে। বাইরের লোকের মধ্যে এসেছে একমাত্র লচুয়া হাড়ি। সবচেয়ে শেষে পৌঁছল গিধর মণ্ডল। যে জাত জেগে থাকে সেই জাতি বেঁচে থাকে বলে গিধর মণ্ডল মধ্যখানটাতে গিয়ে বসে। অনেক ভেবে ভেবে কথাটা তৈরি করে সে এসেছে। এখন এগুলো বুঝলে হয়। সবাই বলে, হাঁ, এ একটা কথার মতো কথা বলছে বটে মোড়ল। তার মানেই হচ্ছে যে কথাটা বুঝতে পারিনি কেউ। গিধরের মনটা প্রথমেই খারাপ হয়ে যায়। রাজপুতরা কয়েদিদের ক্ষেতের ফসল নষ্ট করে দিচ্ছে, সেই কথাই সকলেই উঠোতে চায়। আজ মৌসম্মতের হয়েছে, কাল তোর খেতে হতে পারে। বলো মোড়ল, কি করা যায়? গিধর রাজপুতদের প্রসঙ্গ চাপা দিতে চায়। তাই বলে কি জল কাটবি নাকি ছুরি দিয়ে? কার মোষ তার ঠিক ঠিকানা নেই। আগে সেটা ঠিক জানবি, তবে তো ভাবা যাবে তার পরের কথাটা। নীল গাইটাই এসে খেয়ে যাচ্ছে না তো? সকলে চেঁচামেচি আরম্ভ করে। নীল গাইতে ফণিমনসার কাঁটা দিয়ে গিয়েছে মাচার চারিদিকে। যে মোষটাকে ধরে ইনসান আলীর খোঁয়ারে দিলাম সেটাও কি কালো রঙের নীল গাই নাকি? কি যে বলো মোড়ল, তোমার মতো রামায়ণই না হয় পড়তে শিখিনি, তাই বলে গাই আর নীল গাইয়ের তফাৎ বুঝবো না? আরে তা নয়, সাঁওতালরা তীর ধনুক দিয়ে যে নীল গাই মারল সেদিন খেতে দেখলি তো? আমি বলছিলাম যে হতেও তো পারে নীল গাই। গনৌরী বলে, নীল গাইয়ের কথাই যদি তুললি তবে শোন বলি। আরেক ব্যাপার, নীল গাইয়ের মাংস বিলি হচ্ছিল যখন সাঁওতাল টোলায়, তখন পিঠো সাঁওতালটা কি বলছিল শুনেছিস? বলছিল, তোদের জমি যেগুলো বাবু সাহেব নিলাম করিয়েছে সেগুলো আমাদের দেবে বলেছে। আমি বলি, নিলাম আবার করালো কবে? অনিরুদ্ধ মোক্তার বলেছে, লুটিস না নিলে নিলাম হবে না, তুই বললেই হলো। যে কথাই পারো রাজপুতদের কথা এসে পড়বেই পড়বে। গিধর মণ্ডল বিরক্ত হয়ে ওঠে। ইচ্ছে হয় বলে যে জাঁতাই ভুট্টা পিষতে গেলে দানার মধ্যে 2-4টি ঘুণ পিষে যাবেই, কিন্তু অনর্থক গোলমাল বাড়িয়ে লাভ কি? বলে, অনিরুদ্ধ মোক্তারের চাইতেও পণ্ডিত হয়ে উঠছে সাঁওতালগুলো আজকাল। বুড়হা দাদা এই কথায় সায় দেয়। একটা ছোকরা বলে, বুড়হা দাদা সেই রাতের বাঁধনের কথাটা ভুলতে আর পারছে না। ঢোড়াই বিলটাকে খোঁচা দিয়ে মনে করিয়ে দেয় যে আসলে কাজের কথা কিছু হচ্ছে না। এই জিনিসই তো চাই গিধর মণ্ডল। বাবু সাহেব বোধহয় সাঁওতালদের কাছ থেকে ধাপ্পা দিয়ে কিছু সেলামি নিতে চায়। বিলটা আবার বাবু সাহেবের কথা তুলেছে। গিধর আরেকবার কথার মোড় ঘুরোবার চেষ্টা করে। জাতের কে কে নীলগাইয়ের মাংস খেয়েছিলে সেদিন? প্রায় সকলেই দোষী, কেউ জবাব দেয় না। এ আবার কি কেঁচো খুঁড়তে সাপ বেরোলো? বিলটা বলে, আসল কাজের কথায় এসো মোড়ল। আমি চাই জাতের তরফ থেকে আমাদের মেয়েদের রাজপুতদের বাড়ি কাজ করা বন্ধ করে দাও। পৈতা নেওয়ার পর থেকে কুশবাহা ছত্রী মর্দরা রাজপুতদের বাড়ির এঁটো কাটার কাজ বন্ধ করে দিল। তবে মেয়েরা করে কেন সে কাজ এখনও? আমাদের টোলার 3-3টে মেয়ে বিয়ের পরও শ্বশুরবাড়ি যায় না, সেখান থেকে নিতে এলেও তাদের বাপ মা রোগশোধই করায় না, অর্থাৎ দিরাগমন। কেন শুনি? পরগনা শুদ্ধ লোক এ কথা জানে। আমার সাফ সাফ কথা, রাজপুতদের বাড়ি দাইয়ের কাজ করা বন্ধ করে দাও। ঘরের বেড়ায় মেমের ছবি টাঙিয়েছে লছমনিয়া,
পেলে কোথা থেকে? তুল কালাম আরম্ভ হয়ে যায় মঠের মাঠে। বুড়হা দাদু ঠকঠক করে কাঁপে। হলো কি কালে কালে? এখনও তবু তার ছেলের বউটা রাজপুতদের বাড়ি কাজ করে যা হোক দুমুঠো খেতে পাচ্ছে। নিজেদের পায়ে কুড়ুল মারিস না রে বিলটা। তবে হ্যাঁ, যে মেয়েদের বয়স কম তাদের জন্যে একটা নিয়ম করলে হয়। খেঁকিয়ে ওঠে একসঙ্গে কয়েকজন। আমার মেয়ে লক্ষ্মণিয়াকে ঠ্যাস দিয়ে কথা বললেই সে বাবু সাহেবের বাড়ি কাজ করে বলে, তোর ছেলের বইয়ের বয়স ১.৫ হয়েছে বলে কি তার চরিত্রটা দুধ দিয়ে ধুয়ে পবিত্র করা হয়ে গিয়েছে? তোর চুরির জন্য আমাদের এই হালত আজ, আর তুই দিস আমার মেয়েকে খোঁটা। বিলটার আর ধৈর্য থাকে না। সে কারো কথায় কান্না দিয়ে গিধরকে বলে, কি গিধর মণ্ডল, তুমি যে মুখে রা কাটছো না? রাজপুতদের বিরুদ্ধের কথা বলে পহরে পহরেও তো একবার তোমার বুলি শোনাবে। তুমি একবার জিভ নাড়লেই তো রাজপুতি ময়লা সাফ হয়ে যায়। অর্থাৎ দ্ব্যর্থবাচক কথাগুলি। ময়লা কথাটির অপর একটি অর্থ বিষ্ঠা। জিভ নাড়ানোর একটি অর্থ কথা বলা। রাগে গিধরমণ্ডলের সর্বশরীর জ্বলে ওঠে, তবু মুখে হাসি এনে বলে, এটা কি কুশবাহা ছত্রীদের জাতের মিটিং নাকি যে এখানে জাতের তরফ থেকে ফয়সালা হবে কোনো জিনিসের? সকলে অবাক হয়ে যায়। এটা জাতের মিটিং না? তবে যে কাল বললে সকলকে এখানে জুটতে। সবসময় একই মুখ দিয়ে কথা বলো না, আরেকটা মুখ আছে তোমার? এতক্ষণে দাঁত মুখ খিঁচিয়ে ওঠে গিধরমণ্ডল। জাতের মিটিং হবে সে আবার আমি কখন বললাম? জাতের মিটিং হলে এর মধ্যে লচুয়াহারি এসেছে কেন? ওই তাতমাটা এসেছে কেন? তন্ত্রিমা কৈরি বলেও কি একটা নতুন জাত সৃষ্টি হয়েছে নাকি আজকাল? না হয়ে থাকলেও হবে। কি বলিস চৌকিদার? লচুয়া চৌকিদার ছাড়া কথাটার ইঙ্গিত এই উত্তেজনার মধ্যে কেউ খেয়াল করে না। সব জিনিসে কেবল মারামারি কাটাকাটি এ গায়ে। গিধরমণ্ডল ধর্মর করে উঠে পড়ে। এই সব দলাদলির মধ্যে থাকা আমার অভ্যাসও নেই, আর আমন সভার মুখিয়া হয়ে আমি তা করতেও পারি না। ঢোড়াইয়ের দিকে একটা অগ্নিদৃষ্টি হেনে সে চলে যায়। ওরে আমার অভ্যাস না রাখনেওয়ালা, দেরি হয়ে যাচ্ছে, যা শিগগিরি কানি মুসরহানির কাছে অভ্যেস বদলাতে। এতক্ষণে লচুয়া চৌকিদার বলে যে গিধরমণ্ডল তাকে আসতে বলেছিল আমন সভার বৈঠক হচ্ছে বলে। তাই নাকি? হারামির বাচ্চা, গরুখোরটা। আমন সভার মিটিংয়ের রপট মাসে একটা না পাঠালে দারোগা সাহেব চটে যে। অনেক আশা করে আজকে সকলে জাতের সভা করতে এসেছিল সাঁঝের ভজন বন্ধ করে। যে লোকগুলো সাঁঝের ভজনে আসে সেগুলোই সাদি আর শ্রাদ্ধের ভোজে যায়। বিশ্বহরির আর রামনবমীর পুজো করে। রামখেলিয়া আর ভমরের গানের আসর পাতে। কিন্তু যেদিনের যে কাজ, আজ কি আর এখন জাতিয়ারি সভার জন্য তৈরি করা মন ভজনে বসে? সে কথা কেউ ভাবতেও পারে না। ওই শালা গিধরটার জন্য কি জাতের কাজ আজ টক রসে জাড়ানো থাকবে? তুই কি বলিস ঢোড়াই? আরে জাতের সওয়াল তো জাতের সওয়াল, তাই বলে কি তুই কিছুই বলবি না? এখানে না থাকলে কি আর বলতাম তোকে? জাতের ব্যাপারে কি আর আমরা রামনেওয়াজ মুন্সির কাছে যাই না কেন? আরে তোর গায়ে তো তন্ত্রিমা কৈরির ছাপ দিয়ে দিয়েছে জাতের মোড়ল নিজে। বুড়হা দাদু বিলটার সলাতে ভরসা পায় না। ও ধরে আনতে বললে বেঁধে আনে। ধান ভানবার সময় বাড়ি মারতে হয় আস্তে আস্তে, সইয়ে সইয়ে, তবে না গোটা চালটা বেরিয়ে আসবে। জোরে বদাম করে মার, এক্কেবারে বরবাদ হয়ে যাবে চাল। এই সোজা কথাটা বিলটা বোঝে না। ঢোড়াই কেন, বিলটাও বোঝে যে এই অভাব অনটনের দিন কৈরি মেয়েরা রাজপুতদের বাড়ি কাজ করা বন্ধ করতে পারে না। ঠিক হয় কৈরিটোলার মেয়েদের বিয়ের 2 বছরের মধ্যে রোগশোধি করাতে হবে। যেমন করেই হোক এইসব মেয়েদের নিয়েই জাতের দুর্নাম সবচাইতে বেশি। এতে রাজপুতদের বলার কিছু নেই। গানৌরি কথা তোলে,
কৈরিটোলার মেয়েরা বাবুদের বাড়ি ঝিয়ের কাজ করে বলে কি রাজপুত মরদের কাপড় কাচবে নাকি? সকলেই আশ্চর্য হয়। এত বড় অপমানের কথাটা তাদের এতক্ষণ মনে পড়েনি দেখে। গানৌরিটা কথা বলে কম, কিন্তু বলে বড় সময় মতো কাজের কথা। সকলেরই মনে মনে গর্ব হয়। যাক, রাজপুতদের বিরুদ্ধে তবু তারা জবর একটা কিছু করতে পেরেছে। কিন্তু মোড়ল যে চলে গেল, ওটা আবার নীলগাইয়ের মাংস খাওয়ার ব্যাপার নিয়ে গোলমাল টোলমাল না করে বারবার ঘুরিয়ে ফিরিয়ে ওই কথাটাই তুলছিল মোড়ল। পৈতা নেওয়ার পর থেকে নীলগাইয়ের মাংস খাওয়ার সুযোগ কৈরিটোলার লোকের এর আগে হয়নি। বিবেকের দংশনটাই বোধহয় মোড়লের কথা বারবার মনে করিয়ে দিচ্ছিল। অর্থাৎ আজকের নীলগাইয়ের আপদটা সেকালের সাহেবের মতনই বড় আপদ হয়ে উঠেছে। ঢোড়াই সকলকে সাবধান করে দেয়, দেখ, আজ থেকে আর কেউ নীলগাই বলবি না, বলবি বনহরণা, অর্থাৎ বনহরিণ। যথার্থই নীলগাই এক শ্রেণীর হরিণ। সাঁওতালরা যা বলে। সবাই এই মঠের মাঠে অশ্বত্থ গাছের সম্মুখে হলপ নেয়। কেউ কথার খেলাপ করবি না। গিধর মোড়লের বাপ মোড়ল এলেও বনহরণার মাংস খেলে হুক্কা পানি বন্ধ করতে পারবে না। হুক্কা পানি অর্থাৎ হুঁকো জল এক ঘরে করার অর্থে ব্যবহৃত হয়। বনহরণা খুব মাথায় খেলেছে যা হোক ঢোড়াই তোর। রামনেওয়াজ মুন্সির সাগরেদ হলি না কেন তুই? বনহরণা এত বড় একটা প্রশ্নের এত সহজে সমাধান হয়ে যেতে পারে তা কেউ আগে কল্পনাও করতে পারেনি। আলবাত চোখা বুদ্ধি ঢোড়াইটার। বনহরণা হঠাৎ হাসির ধুম পড়ে যায় সভায়। বনহরণা বুড়হা দাদুর হাসতে হাসতে কাশি এসে যায়। বিলটার পর্যন্ত হাসতে হাসতে জল এসে গিয়েছে চোখে। মলো বুঝি বুড়োটা এবার। তন্ত্রীমা কৈরি কথাটা ঢোড়াইয়ের ভালো লাগে না। গিধরটা তাকে ঠাট্টা করে গেল। আর সে জবাব দিতে পারলে না কথাটার। দিতে পারত সে জবাব ঠিকই, ইচ্ছে করেই সে কিছু বলেনি। একটা কিসের বাধা ছিল, সংকোচ ছিল তার মনে। না, আর কেউ কথাটা ধরতে পারেনি বোধহয়। পরিষ্কার সামনাসামনি দুপক্ষের লড়াই জিনিসটা ঢোড়াই ছোটবেলা থেকেই বুঝতে পারে। এ কেমন যেন অনেক দলের লড়াই, অনেক লোকের লড়াই, অনেক রকমের ঝগড়ার মুখ জট পাকিয়ে যাচ্ছে। কে কোন দলে, কোন দল কখন কোন দিকে বোঝা যায় না। হরেক ধন সামলাতে লাগে লড়াই, অথচ একা হাতে লড়া যায় না। তাকে একা পেয়েই না তাতবাটুলির পঞ্চরা তাকে যা করবার নয় তাই করেছিল। এই একা লড়া যায় না বলেই লোকে জাতের দুয়োরে মাথা কোটে। তাই না বচ্চন সিং অন্য রাজপুতদের রোজ সন্ধ্যাবেলায় সিদ্ধির শরবত খাওয়ায়। জাতের বাইরে যে লোকের সাহায্য পাওয়া যায় তার কাছেই লোক আপনা থেকেই ছুটে যায়। তাই বাবু সাহেব যায় মুসলমান ইনসান আলীর কাছে। তাই না বাবু সাহেব টানে লালাকায়েত রামনেওয়াজ মুন্সিকে তার দিকে। তাই জন্যেই না কৈরিরা ঢোড়াইয়ের মতো রামায়ণ না পড়া লোকেরও সাহায্য চায়। রাজপুতরা তাদের চাইতে বেশি বুদ্ধি রাখে। তারা কৈরিদের মোড়লকে দল থেকে ভাঙিয়ে নেয়। নিত্য দেখি কৈরিরা একজনও রাজপুতকে তাদের দল থেকে ভাঙিয়ে। সাঁওতালদেরও কি বাবু সাহেব নিজের দিকে রেখেছে? পিঠো খামাকা মিথ্যে বলবে কেন? সাগিয়া গোয়াল ঘরে আগুন জ্বালাতে এসেছিল ধোঁয়া করবার জন্য। ঢোড়াই ঢুকতেই জিজ্ঞাসা করল কী সব হলো জাতীয়তা সভায়। তামাক খাওয়ার শব্দ শুনে ঢোড়াই বুঝতে পারে মৌসম্মত শোয়নি এখনও এই খবর শোনবার জন্য। নিজে এসে জিজ্ঞাসা করুক, তবে ঢোড়াই বলবে তাকে খবর, নইলে দায় পড়েছে ঢোড়াইয়ের। সাগিয়া সব শুনে যাওয়ার সময় বলেছিল, এত পাপও কি ধর্তিমাই সহ্য করতে পারে? অর্থাৎ
ধরিত্রী দেবী। ধরিত্রী দেবীর কোপ। সাগিয়ার কথা বোধহয় ধরতিমাইয়ের কানে গিয়েছিল, অর্থাৎ ধরিত্রী দেবীর। সে কি ধরতিমাইয়ের সাড়া? অর্থাৎ 15ই জানুয়ারি 1934 বিহার ভূমিকম্প। গম গম গম, গুর। এক কুড়ি মেঘের ডাক যেন টকবক করে ফুটছে তাঁর বুকের ভিতর। হুঙ্কার ছাড়ছেন ধরতিমাই। বুকখানা তার ফেটে যাবে বুঝি এবার। যা ভাবা তাই কি হলো? চড়মড় করে তামাক ক্ষেতের মধ্য দিয়ে জমিটা ফেটে গেল। ফোয়ারা দিয়ে বাতাস সমান উঁচু জল আর বালি বেরোলো। ফাটলের মধ্য দিয়ে এখানে ওখানে অগুন্তি জায়গায়। অগুন্তি হাতি সুর দিয়ে জল ফেলছে পাতাল থেকে। শব্দ থামেই না, শব্দ থামেই না। কুয়োটা গপ গপ করে জল বমি করছে। চারিদিকে বালির সমুদ্র ভুরভুর কাটছে। তামাক ক্ষেত কখন ডুবে গিয়েছে জল বালির মধ্যে তা ঢোঁড়াই লক্ষ্যও করেনি। ভয়ে ঢোঁড়াই রামচন্দ্রজির নাম পর্যন্ত ভুলে যায়। দুনিয়াটা গুরু গুরু হয়ে যাবে এইবার। আর রক্ষে নেই তার। কোথায় তলিয়ে যাবে সে? হঠাৎ কেন যেন আবছাভাবে মনে হয় একমাত্র ওই দূরের উঁচু পাক্কি সড়কে যেতে পারলে তার প্রাণটা বাঁচতে পারে। ঢোড়াই ঊর্ধ্বশ্বাসে দৌড়য় পাক্কির দিকে। দৌড়ানো কি যায়? কাদাবালির মধ্যে টলে টলে পড়ছে সে। অসম্ভব! এই তামাক ক্ষেতটুকু পার হতেই তার জন্মযুগ কেটে যাবে। তাতমাটুলির সেই আওরাতটার মুখ হঠাৎ মনে পড়ে। 3-4 বছরের ন্যাংটা ছেলেটা ভয়ে তার বুকে মুখ গুঁজছে। এগে মাইয়া গে, এ ঢোড়াই, জান গেল রে। সাগিয়ার গলা। ঢোড়াই থমকে দাঁড়ায়। এতক্ষণ সাগিয়ার কথা মনেই পড়েনি। তামাক খেতে তারা কাজ করছিল। ঢোড়াই ফিরে দেখে যে সাগিয়ার কোমর পর্যন্ত ঢুকে গিয়েছে একটা ফাটলের বালির মধ্যে। মায়ে ঝিয়ে পরিত্রাহী চিৎকার করছে। ঢোড়াই আর মৌসম্মত মিলে ধরাধরি করে সাগিয়াকে টেনে তোলে। মা বেটিতে ঢোড়াইকে জড়িয়ে ধরে কাঁদতে বসে। তারা দুজনেই তখন ঠকঠক করে কাঁপছে ভয়ে। তাদের বুকের ধুকধুকনিটা পর্যন্ত ঢোড়াই শুনতে পাচ্ছে। বেশ নূতন নূতন লাগে ঢোড়াইয়ের। বুড়ি কাঁদতে কাঁদতে কত কি বলে যায়। বকরির কান দুটো ধরলে ব্যা ব্যা করে ডাকবার সময়ে তার চাউনিটা কেমন যেন হয়ে যায়। লক্ষ্য করেছিস ঢোড়াই? আমার মেয়ের চাউনি হয়ে গিয়েছিল সেই রকম। সাগিয়া, তোর কোমরে মাজায় লাগে টাগেনি তো? আমি ভাবলাম আমার কপাল বুঝি পুড়ল। তুই না থাকলে কি করতাম ঢোড়াই? ভাবতে গেলেও বুক শুকিয়ে যায়। ঢোড়াই সব কথা ভালো করে শুনছেও না। মন চলে গিয়েছে তাতমাটুলিতে। সেখানে কে কেমন থাকলো? ছেলেটা আর তার মাটাও। ছেলের মায়ের অমঙ্গল সে চায় না। দোষ রামিয়ার নয়, দোষ ঢোড়াইয়ের কপালের। পশ্চিমা আওরাতটা কখনোই ঢোড়াইয়ের মায়ের মতো ব্যবহার করবে না তার ছেলের সঙ্গে। সব মা সেরকম হলে পাপের ভারে রোজ আজকের মতো ভূমিকম্প হতো। এই সাগিয়াকেই দেখো না, এখনও মরা ছেলেটার কথা মনে করে চোখের জল ফেলে। ঢোড়াইয়ের সংসার যদি হরাভর থাকতো, অর্থাৎ সবুজ সোনার সংসার, তাহলে বাঙালি বাবু ভাইয়াদের ছেলের মতো আরামে রাখত সে ছেলেটাকে। মায়ের দুধের উপরও মোষের দুধ কিনে খাওয়াতো। ভগবানের সেরা দান ছেলে। তার নিজের জাত বেরাদারি যখন তার হাত কেটে নিয়েছে, তখন সে দোষ দেবে কাকে? দোষ তার আগের জন্মের কৃতকর্মের। ছেলেটার চেহারা যদি সেই কটা মর্কটটার মতো হয়, ভয়ে তার বুক কেঁপে ওঠে। এ কথা কত সময়ে তার মনে হয়েছে। ছেলের কথা মনে হলেই এই কথাই সবচাইতে আগে মনে হয় তার। না, তার মন বলছে যে তা হতেই পারে না। রামচন্দ্রজি আছেন, কখনো হতে পারে না। যত পাপই সে করে থাকুক আগের জন্মে, তার ছেলে পর হয়ে যেতে দিয়েছে সে। কিন্তু মনের এই সান্ত্বনাটুকুকে কেড়ে নিতে দেবে না সে কাউকে।
খোদ রামচন্দ্রজিকেও না। তাহলে সে কি নিয়ে থাকবে? খ্রিস্টান হলেই কি রামচন্দ্রজির রাজ্যের আওতা থেকে বেরিয়ে যেতে হয় নাকি? দুটোকেই বাঁচিও রামজি আজকের বিপদ থেকে। তারা খ্রিস্টান হয়নি। কার হাতের কাঁপুনি কার কথা মনে করিয়ে দেয়। শিরশির করে মনে পড়াগুলো উঠছে ঢোড়াইয়ের মাথার দিকে। হঠাৎ নজর পড়ে সাগিয়ার দিকে। একটা কি বুঝবার চেষ্টা করছে ঢোড়াইয়ের চোখ মুখের উপরের লেখাটার মানে বোধ হয়। অপ্রস্তুতের ভাবটা কাটাবার জন্য ঢোড়াই সাগিয়াকে ইশারা করে বুঝিয়ে দেয়, যাক তোর মার রাগটা পড়েছে এই হিড়িকে। বাড়ির থমথমানিটা যাওয়া কম লাভ নয়। মোসম্মতের কান্নার লক্ষ্য ততক্ষণে গিয়ে পড়েছে বালি ভরা তামাক ক্ষেতটার উপর। আপন বলতে ভগবান আর কি রেখেছেন তার? ওই মেয়ে আর জমি ছাড়া। তাতেও কি চোখ টাটাচ্ছে তার? সাপ দেখলে শালিক পাখির ঝাঁক যেরকম কিচিরমিচির করে, সেই রকম একটা অবিচ্ছিন্ন হট্টগোল গায়ের আকাশ বাতাস ভরে গিয়েছে। রাজপুত টোলার দিক থেকেই চেঁচামেচিটা আসছে। যাস কোথা ঢোড়াই? এই সময় একজন মরদ কেউ কাছে না থাকলে ভয় করে মোসম্মতের আর সাগিয়ার। এই এলাম বলে। ন্যায় বিচারের হদ্দ করেছ রামচন্দ্রজি। গায়ের যে বাড়ি যত বড় সে বাড়ি ভেঙেছে তত বেশি। কৈরিটোলার খড়ের বাড়িগুলোর কিছু লোকসান হয়নি। পাকা দালানে ভরা রাজপুত টোলার রূপ হয়েছে শুয়োর চড়াবার পর কচুর ক্ষেতের মতো। বাবু সাহেবের বাড়ির মধ্য দিয়ে গিয়েছে মাটির ফাটলটা। দালানটাকে এক্কেবারে দুটুকরোয় ভাগ করে দিয়েছে ছাতের একদিকে থেকে আরেক দিকে যাওয়া শক্ত। এর মধ্যেও বিলটা ফিসফিস করে বলে, এক্কেবারে গঙ্গাজি চলে গিয়েছে ছাদের মধ্যে দিয়ে। পয়সা পয়সা, 1 পয়সা, পয়সা ফেকো, লালা দেখো, কালী কলকাত্তাওয়ালি পুল গঙ্গাজির উপর। এর মধ্যেও তোর হাসি মস্করা আসে? মুখে বলে বটে ঢোড়াই, কিন্তু বহুকাল পরে রামচন্দ্রজি ভগবান এই অন্ধ দুনিয়াটাকে দেখিয়েছে তাঁর ন্যায় বিচারের দোর্দণ্ড প্রতাপ। 4 কাংলা তো 1 বাংলা, অর্থাৎ স্থানীয় প্রবাদ শব্দ। 4 জন গরিব থাকলে তবে একটা পাকা দালান হয়। থাক পাকা দালানে আরাম করে গিধর মণ্ডল। কৈরিটোলার মধ্যে ওই একটা বাড়িই গিয়েছে। খড়ের বাড়িগুলোর আর যাবে কি? একটু আধটু বাঁশখুঁটি নড়েছে কোনোটার। কিন্তু এতটা করা না হলেও পারতে রামজি। রাজপুত টোলার মেয়ে আর বাচ্চাদের উপর তারা কি এই শীতের মধ্যে সারা রাত বাইরে বসে থাকতে পারে? সবচাইতে অবাক কাণ্ড হলো জল নিয়ে। সেবার কলেরার সময় ডিস্ট্রিক্ট বোর্ড থেকে টিউবওয়েল বসিয়ে গিয়েছিল মঠের মাঠে। সেটাতে জল ওঠেনি। মিস্ত্রিরা বলে গিয়েছিল যে সদর থেকে আরও নল এনে পুঁতে দেবে, তাহলেই জল উঠবে। মিস্ত্রিরা সেই যে গিয়েছিল আর ফিরে আসেনি বিষকান্ধায়। সেই কলটাতে ভূমিকম্পে হঠাৎ জল এসে গিয়েছে। রাজপুত দর্পহারী অবোধবিহারী রামচন্দ্রজির অদ্ভুত লীলা। বিষকান্ধায় সব কুয়ো ইদারা বালিতে ভরে গিয়েছে। রাজপুত টোলার লাগদের এবার থেকে পায়ের ধুলো দিতে হবে। কৈরিটোলায় কল থেকে জল নেওয়ার জন্য ইদারার ফুটানি দেখাতো এতদিন। সাগিয়া ঢোড়াই সংবাদ। ভূমিকম্পের হইহল্লার মধ্যে গাঁয়ের ঝগড়া দলাদলির ব্যাপারটা চাপা পড়ে যায়। বাবু সাহেবের ছোট ছেলে লাডলি বাবু ফিরে আসেন গাঁয়ে। সরকার মহাত্মাজির চেলাদের ছেড়ে দিয়েছে জেল থেকে ভূমিকম্পের জন্য। মঠের টিউবওয়েলটাতে 24 ঘন্টা মেলা লেগেই রয়েছে। 2 কোষ দূরের কুশিতে স্নান করতে যেতে হয় সকলকে। সেখান থেকে মেয়েরা কলসিতে করে জলও নিয়ে আসে। নইলে কলতলাতে রাজপুতদের সঙ্গে ধাক্কাধাক্কি করে জল নেওয়া সে কি মোসম্মত ছাড়া যে সে মেয়ের কর্ম? তাছাড়া হাজার হলেও ভালো আদমি, ঘি দই খাওয়ার মুখ দিয়ে ভগবান তাদের পাঠিয়েছেন।
অর্থাৎ ভালো লোকের অর্থ বড় লোক, জিরানিয়া জেলাতে। কোয়েরিরা সামান্য একটু কষ্ট স্বীকার করলেই তারা যদি একটু আরাম পায় তো পাক, এতে কোয়েরিদের পয়সা খরচ নেই। তবে হ্যাঁ, চোখ রাঙিয়ে যদি কলে জল নেওয়ার হক দেখাতে আসতো তাহলে ছিল আলাদা কথা। 2 ঘড়া জল 2 ক্রোশ বয়ে আনা, এ কি চারটিখানি কথা? সাগিয়া 2 ঘড়া জল নদী থেকে এনে রেখে যেন ধুঁকছে। শক্তি ছিল তাতমাটুলির সেই পশ্চিমা মেয়েটার। 3টে জল ভরা কলসি একসঙ্গে নিয়ে আসবার সময় 1 ফোঁটা জলও উছলে পড়তো না তার গায়ে। সব সময় ঢোড়াই সেইটার সঙ্গে সাগিয়াকে মিলিয়ে মিলিয়ে দেখে। উঠানের মধ্যে কুয়ো না হলে চলতো না সে মেয়েটার। সাগিয়ার কিন্তু কোনো আবদারির বালাই নেই, নিজে দিয়েই খুশি, যা পায় তাতেই খুশি, দাবি কিছুর নেই। সেটা ছিল সোহাগী বিল্লি, যত দাও তত তার চাই, তৃপ্তি তার নেই কিছুতেই। শীতের রাতে কম্বলখানির ভাগ চাই, তবে তিনি আরামে গড় গড় শব্দ করতে করতে ঘুমোবেন। ঘুমের ঘোরে লেজে হাত পড়ে গেলে আঁচড়াতেও কুসুর করবেন না। ভাগ্যে সাগিয়া পশ্চিমের তরিবৎ শেখেনি, তাই ঢোড়াই এক মুহূর্তের জন্য ভাববার অবকাশ পায়নি যে সে কোনো বিষয়ে সাগিয়ার চাইতে ছোট। এ অঞ্চলের কুয়ো খোঁড়ার কাজ করে নুনিয়ারা। তারা আগে মাটি থেকে সোড়া আর নুন বার করবার কাজ করত নিমকের হল্লার সময়। এরাই মহাত্মাজির চেলাদের নিমক তৈরি করতে শেখাতো। তাই এদের উপর পুলিশের নজর ছিল 3-4 বছর থেকে। কলস্টার সাহেব হুকুমে ভূমিকম্পের পরদিনই দারোগা সাহেব ডাকতে পাঠায় থানায় সব নুনিয়াদের। মুলুক জুড়ে কুয়ো পরিষ্কার করবার কাজ করতে হবে বলে তারা বিশ্বাস করতে পারেনি চৌকিদারের কথা। একবার থানায় গেলে দারোগা জেলের খিচুড়ি খাওয়াবে, সেই ভয়ে সবাই নিজের নিজের গাঁ ছেড়ে পালিয়েছিল। কুয়োর বালি ছেঁকার কাজ তাতমাটুলির লোকের কাছে নূতন নয়। সাগিয়ার বড় কষ্ট হচ্ছে নদী থেকে জল আনতে। ঢোড়াইয়ের জীবনের উপর দিয়ে একটা করে বিপদের ঝাপটা কেটে যাওয়ার পরেই সে দেখেছে যে কিছুদিনের মধ্যে রামচন্দ্রজির কৃপা অজস্র ধারায় তার দুনিয়াটুকুর উপর পড়েছে। নতুন করে কাজে উৎসাহ পাচ্ছে সে। সাগিয়া ঢোড়াইকে বারণ করে, না না ঢোড়াই, তুই নামিস না ইদারার মধ্যে। ওই দেখতে মনে হচ্ছে বালিতে ভরে গিয়েছে কুয়োটা, কিন্তু ভিতরে পাতালে কি আছে কে জানে। ঢোড়াই হেসে বলে, ধরতিমাই সীতাজিকে পাতালে টেনে নিতে চান, আমার মতো অচল টাকাতে তাঁর দরকার নেই। সাগিয়ার মুখে সলজ্জ হাসির আভাস ফুটে ওঠে। তুই তো টেনে তুলেছিলাম কি আর সাধে? জান গিয়ারে ঢোড়াই বলে কি চিৎকার! জানের ডর নেই কার? তুই দৌড়চ্ছিলি কেন পাক্কির দিকে? সে সময় তো আমাদের কথা মনে হয়নি। কথাটা সত্যি। ঢোড়াই লজ্জিত হয়ে যায়, বালি ভরা বালতিটা সাগিয়ার হাতে দেয়। ঢোড়াই বালি তোলে কুয়ো থেকে। সাগিয়া বালতি ভরা বালি দূরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসে। সত্যি পাক্কির সঙ্গে তার নাড়ি বাঁধা, লাঙলের ফলের দাগ যেন পাক্কি, আর তার দুপাশের গাছের সার হলরেখার দুধারের উঁচু মাটি। জীবন কেটেছে ওই গাছের আওতায়, গোসাই থানে, শীতের হিমে বর্ষার জলে, গ্রীষ্মের লু বাতাসে। পাক্কির ধারের মাটি কাটার গর্তগুলো দেখলেই তার মনের মধ্যে ভিড় করে আসে শনিচড়া বুদ্ধ ঠিকেদার সাহেব, ওরসিয়ার বাবু, আরও কতকে। সবাই তারা ছিল ভালো লোক। সেখানকার সেই ছেলেটা আর তার মা, আর এখানে সাগিয়া, এই দুইয়ের সংযোগের সূত্র পাক্কি। তাই না তার মন ওখান থেকে ছুটে এখানে আসে? সেখানে ঘা খেয়ে এই পাক্কি ধরে এসেছিল বলেই তো আজ এখানকার সাগিয়া বিপদে পড়লে যান বাঁচানোর জন্যে তাকেই ডাকে। বর্ষায় দুধার জলে ডুবে গেলেও মাথা উঁচু করে থাকে রাস্তাটা। পাক্কি ঢোড়াইয়ের কাছে নির্বিঘ্নতা, দৃঢ়তা আর বিশালতার প্রতীক।
তাই সে ছুটে যাচ্ছিল পাক্কির দিকে নিজের প্রাণ বাঁচানোর জন্যে। বুঝলি সাগিয়া, এই পাক্কি ধরে এসেছিলাম বলেই তো এখানে পৌঁছেছিলাম। তবু ভালো, চুপ করে থাকতে দেখে আমি ভাবলাম বুঝি আমার কথায় গোসা হলো সাহেবের। দেখেছিস তো পাক্কির ফাটলগুলো? সেদিন ছুটে মলহরিয়াতে যেতে চাইলেও যেতে হতো না। সাগিয়া ঠাট্টাই করছে না, তার ছুটবার একটা মন গড়া মানে করে নিয়েছে তা ঢোড়াই ঠিক বুঝতে পারে না। গল্পে গল্পে কুয়োর বালি তোলার কাজ চলে। শীতের দিনে সাগিয়ার কপালে ঘাম ঝরছে। দেখতে রোগা না হলেও সাগিয়া বড়ই ক্ষীণজীবী। আর বেশি পারবি না সাগিয়া, এ কি মেয়ে মানুষের কাজ? আমি বরঞ্চ বিলটাকে ডেকে নিয়ে আসি। না, ছোট্ট জবাব। রামিয়া হলে নিশ্চয়ই বলতো, হয়েছে, আর মরদগিরি ফলাতে হবে না। খেতে সাগিয়ার সঙ্গে বহুদিন একসঙ্গে কাজ করেছে, কিন্তু আজকের মতো এত তৃপ্তি কোনো দিন হয়নি ঢোড়াইয়ের কাজ করে। এক থালায় ভাত খাওয়ার মতো, সেই রকমই আপন আপন লাগছে। বিলটাকে ডেকে আনতে হয় না। খালি বিলটা কেন, গুটি গুটি পাড়ার সব লোক এসে জোটে। কেবল জোটে না, ঢোড়াইকে সাহায্যও করে। কুয়োর বালি তোলার কাজ এত সোজা তা আগে জানা ছিল না। সাঁঝের খানিক আগে লাডলিবাবু পর্যন্ত এসে ঢোড়াইয়ের পিঠ ঠুকে তারিফ করে যান। এই তো চাই, নইলে সরকারের ভরসায় বসে থাকলেই হয়েছে। পাক্কির ফাটল মেরামত হবে, তবে আসবেন হাকিম সাহেবরা হাওয়া গাড়িতে। আলবাত নজির দেখিয়েছে কোয়েরেটলা। পথ দেখাতে পারলে কি আর সাথে চলার লোকের অভাব হয়? এবার বিষকান্ধার সব কুয়ো ঢোড়াই তোমার দলকে করতে হবে। এই তো কাংগ্রেস আর মহাত্মাজির হুকুম। কৃতার্থ হয়ে যায় ঢোড়াই, সে অবাক হয় একই মায়ের পেট থেকে লাডলিবাবু আর অনৌখিবাবু দুজন দুরকমের লোকের জন্ম হয় কি করে। ঢোড়াই ঢোড়াই, এরপর চারিদিকে কেবল ঢোড়াইয়ের নাম। সকলের ক্ষেত থেকে বালি সরাবার কাজের তদারক করে ঢোড়াই, কিন্তু কেন যে সে কুয়োর বালি তোলার কাজ আরম্ভ করেছিল মনের কোণের সেই গোপন খবরটা সে কাউকে জানতে দেবে না। সেটা ঢোড়াইয়ের নিজের জিনিস। সাগিয়া কাণ্ডর এর পরবর্তী অংশটুকু শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করুন। আর আমাদের চ্যানেল ফলো করতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিতে হবে, যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।